সবাই কেমন আছেন? আমি ফাল্গুনী। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু কবিদের সম্পর্কে। তার মধ্যে আজকে আমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর সেই সুবাদে আমি আপনাদেরকে জানাতে পারবো যে আমাদের দেশীয় যে সকল কবিরা যারা আছেন তাদের আসলে সমৃদ্ধি এবং তাদের ভাষাগত দক্ষতা এবং তাদের সাহিত্যিক জীবনের যে টানাপোড়েন সেগুলো আসলে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য কতটা ক্ষতিকরও হতে পারে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে। তো আমাদের আসলে আমরা সবসময় বাইরের সাহিত্য নিয়ে বেশি আলোচনা করতে এবং কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা হয়তোবা সেগুলো নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করি, কিন্তু আমাদের দেশীয় যে সকল কবি আছে এবং যারা আছে তাদেরকে নিয়ে আসলে আলোচনা করা বা কথা বলা সেরকম আমাদের হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের দেশীয় যে সকল কবি আছে, সাহিত্যিক আছে, তাদেরকে নিয়ে আমাদের কথা বলা, তাদেরকে নিয়ে আমাদের কাজ করা। তো সেক্ষেত্রে আমি একটা ধারণা নিলাম যে আমার মনে হয় যে আমি যদি কাউকে এই মেসেজটা দিতে পারি যে আমাদের দেশেও কিছু এমন এমন কবি আছে যেগুলো পুরো বিশ্বে অনেক দেশে আমাদের সেরকম কবি হয়ে ওঠেনি বা বাইরের দেশে থেকে আমাদের দেশের কবিদের মান মর্যাদা এবং তাদের সমৃদ্ধি অনেক বেশি, সাহিত্যের সমৃদ্ধি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এটা করা আমাদের উচিত, আমাদের চর্চা করা উচিত আমাদের কবিদের নিয়ে। তো সেক্ষেত্রে আমি আজকে খুব প্রমিনেন্ট একজন কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তাকে নিয়ে আমি তার বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো তিনি জন্মগ্রহণ করেন 29শে আগস্ট, দুঃখিত, 24শে মে 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 29শে আগস্ট 1976 সালে। 11ই জ্যৈষ্ঠ 1306 থেকে 12শো ভাদ্র 1383 বঙ্গাব্দ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তার তুলনাহীন। সাহিত্যে নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় ছিল তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তার জীবন শুরু হয়েছিল সাধারণ পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই 1917 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামিক শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। নজরুল 4000 গানের সুর ও সঙ্গীত, 3টি উপন্যাস, 19টি ছোট গল্প এবং 5টি প্রবন্ধের বই রচনা করেছিলেন। যে নজরুল সুগঠিত দেহ, অপরিমেয় স্বাস্থ্য ও প্রাণখোলা হাসির জন্য বিখ্যাত ছিলেন, 1942 খ্রিস্টাব্দে তিনি মারাত্মকভাবে স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়লে আকস্মিকভাবে তার সকল সক্রিয়তার অবসান হয়। ফলে 1976 খ্রিস্টাব্দের মৃত্যু অবধি সুদীর্ঘ 34 বছর তাকে সাহিত্যকর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হয়। বাংলাদেশ সরকারের প্রযোজনায় 1972 খ্রিস্টাব্দে তাকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। 1975 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করে। 1976 সালে তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানে তিনি মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। তার কবিতার মূল্য বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার কবিতা ও গানের জনপ্রিয়তা বাংলাভাষী পাঠকের মধ্যে তুঙ্গস্পর্শী। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। তার মানবিকতা, উপনিবেশিক শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতা বোধ এবং নারী পুরুষের সমতার বন্ধনা গত প্রায় 100 বছর যাবৎ বাঙালির মানসপীঠ গঠনে ভূমিকা রেখে চলেছে। জন্ম ও প্রাথমিক জীবন।
1899 খ্রিস্টাব্দের 24শে মে, জ্যৈষ্ঠ 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র গাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান তিনি। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাঝারের মাদেম। নজরুলের 3 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ কাজী আলী হোসেন এবং দুই বোনের মধ্যে সবার বড় কাজী সাহেবজান ও কনিষ্ঠ উম্মে কুলসুম। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। নজরুল গ্রামের স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। মক্তবে মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। 1908 সালে যখন তার পিতার মৃত্যু হয় তখন তার বয়স মাত্র 9 বছর। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনের কারণে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় এবং মাত্র 10 বছর বয়সে জীবিকা অর্জনের জন্য কাজে নামতে হয় তাকে। এই সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবেই শিক্ষকতা শুরু করেন। একই সাথে হাজী পালোয়ানের কবরের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন আজানদাতা হিসেবে কাজ শুরু করেন। এইসব কাজের মাধ্যমে তিনি অল্প বয়সে ইসলামের মৌলিক আচার অনুষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হবার সুযোগ পান, যা পরবর্তীকালে তার সাহিত্যকর্মে বিপুলভাবে প্রভাবিত করে। তিনি বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন বলা যায়। মক্তব, মসজিদ ও মাঝারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সে লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি লেটো বাংলার রাঢ় অঞ্চলের কবিতা, গান ও নৃত্যের মিশ্র আঙ্গিক চর্চার ভ্রাম্যমাণ নাট্যদল দলে যোগ দেন। তার চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। এছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন। এছাড়া ওই অঞ্চলের জনপ্রিয় লেটো কবি শেখ চকর গোদাকবি এবং কবিয়া বাসুদেবের লেটো ও কবিগানের আসরে নজরুল নিয়মিত অংশ নিতেন। লেটো দলে সাহিত্য চর্চা শুরু হয়। এই দলের সাথে তিনি বিভিন্ন স্থানে যেতেন, তাদের সাথে অভিনয় শিখতেন এবং তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। নিজ কর্ম এবং অভিজ্ঞতার আলোকে তিনি বাংলা এবং সংস্কৃত সাহিত্য অধ্যয়ন শুরু করেন। একই সাথে হিন্দু ধর্মগ্রন্থ অর্থাৎ পুরাণসমূহ অধ্যয়ন করতে থাকেন। সে অল্প বয়সেই তার নাট্যদলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করেন। এর মধ্যে রয়েছে চাষার সঙ্গ, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সঙ্গ, দাতাকর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম এবং রাজপুত্রের গান। একদিকে মসজিদ, মাজার ও মক্তব জীবন, অপরদিকে লেটো দলের বিচিত্র অভিজ্ঞতা নজরুলের সাহিত্যিক জীবনের অনেক উপাদান সরবরাহ করেছে। নজরুল কালী দেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীত ও রচনা করেন। নজরুল তার শেষ ভাষণে উল্লেখ করেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। 1910 সালে নজরুল লেটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। লেটো দলে তার প্রতিভায় সকলেই যে মুগ্ধ হয়েছিল তার প্রমাণ নজরুল লেটোদের ছেড়ে আসার পর তাকে নিয়ে অন্য শিষ্যদের রচিত গান। আমরা এই আধীন হয়েছি ওস্তাদহীন, ভাবি তাই নিশিদিন বিষাদ মনে, নামতে নজরুল ইসলাম, কি দিব গুণের প্রমাণ। এই নতুন ছাত্র জীবনে তার প্রথম স্কুল ছিল রানীগঞ্জে শিয়ারশোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাতরণ উচ্চ ইংরেজি স্কুলে, যা পরবর্তীতে নবীনচন্দ্র ইনস্টিটিউশন নামে পরিচিত লাভ করে। মাতরণ স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন কুসুম রঞ্জন মল্লিক, যিনি সেকালে বিখ্যাত কবি হিসেবেও পরিচিত ছিলেন। তার সান্নিধ্য নজরুলের অনুপ্রেরণার একটি উৎস। কুসুম
রঞ্জন স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল সম্বন্ধে লিখেছেন, ছোট সুন্দর জন্মনে ছেলেটি আমি ক্লাস পরিদর্শন করিতে গেলে সে আগেই প্রণাম করিত। আমি হাসিয়া তাহাকে আদর করিতাম, সে বড় লাজুক ছিল। যা হোক, আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেয়নি। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে আবার কাজে ফিরে যেতে হয়। প্রথমে যোগ দেন বাসুদেবের কবি দলে, এরপর একজন খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা এবং সবশেষে আসানসোলে চা রুটির দোকানের রুটি বানানোর কাজ নেন। এভাবে বেশ কষ্টের মাঝেই তার বাল্যজীবন অতিবাহিত হতে থাকে। এই দোকানের কাজ করার সময় আসানসোলের দারোগা রফিজুল্লাহর সাথে তার পরিচয় হয়। দোকানের একা একা বসে নজরুল যেসব কবিতা ও ছড়া রচনা করতেন তা দেখে রফিজুল্লাহ তার প্রতিভার পরিচয় পান। তিনি নজরুলকে 1914 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেন। 1915 খ্রিস্টাব্দে তিনি আবার রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ফিরে যান এবং সেখানে অষ্টম শ্রেণী থেকে পড়াশোনা শুরু করেন। 1917 সাল পর্যন্ত এখানেই পড়াশোনা করেন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে মাধ্যমিকের প্রিটেস্ট পরীক্ষা না দিয়েই তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। এই স্কুলে অধ্যয়নকালে নজরুল এখানকার 4 জন শিক্ষক দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এরা হলেন উচ্চাঙ্গ সঙ্গীতের সতীশচন্দ্র কাঞ্চিলাল, বিপ্লবী চেতনা বিশিষ্ট নিবারণ চন্দ্র ঘটক, ফার্সি সাহিত্যের হাফিজ নুরুন নবী এবং সাহিত্য চর্চার নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সৈনিক জীবন। 1917 খ্রিস্টাব্দের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্তে প্রদেশের নওশেরায় যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন। তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 খ্রিস্টাব্দের শেষ ভাগ থেকে 1920 খ্রিস্টাব্দের মার্চ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। এই সময়ের মধ্যে তিনি 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পর্যন্ত হয়েছিলেন। উক্ত রেজিমেন্টের পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি ফার্সি ভাষা শিখেন। এছাড়া সহসৈনিকদের সাথে দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা অব্যাহত রাখেন, আর গদ্য পদ্যের চর্চাও চলতে থাকে একই সাথে। করাচি সেনানিবাসে বসে নজরুলের যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম গদ্য রচনা, প্রথম প্রকাশিত কবিতা, গল্প হেনা, ব্যথার দান, মেহের নেগার, ঘুমের ঘোরে, কবিতা সমাধি ইত্যাদি। এই করাচি সেনানিবাসে থাকা সত্ত্বেও তিনি কলকাতার বিভিন্ন সাহিত্য পত্রিকায় গ্রাহক হিসেবে ছিলেন। এর মধ্যে রয়েছে প্রবাসী ভারতবর্ষ, ভারতী, মানসী, মর্মবাণী, সবুজপত্র, সওগাত এবং বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এ সময় তার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ফার্সি কবি হাফিজের কিছু বই ছিল। এই সূত্রে বলা যায় নজরুলের সাহিত্য চর্চার হাতেখড়ি এই করাচি সেনানিবাসে। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। এই সময় নজরুলের বাহিনীর ইরাক যাবার কথা ছিল, কিন্তু যুদ্ধ থেমে যাওয়ার আর যাননি। 1920 খ্রিস্টাব্দে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। সাংবাদিক জীবন। যুদ্ধ শেষে কলকাতায় এসে নজরুল 32 নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা মুজফফর আহমদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকে মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান, সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাদনহারা এবং কবিতা বোধন, সাতুল আরব, বাদল প্রাতের শরাব, আগমনী, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মোহররম, ফাতেহ-ই দুয়াজ্জম এই লেখাগুলো সাহিত্য ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। এর প্রেক্ষিতে কবি ও সমালোচক
মোহিতলাল মজুমদার মুসলিম ভারত পত্রিকায় তার খিয়াপাড়ের তরুণী এবং বাদল প্রাতের শরাব কবিতা দুটির প্রশংসা করে একটি সমালোচনা প্রবন্ধ লিখেন। এই থেকেই দেশের বিশিষ্ট সাহিত্যিক ও সমালোচকের সাথে নজরুলের ঘনিষ্ঠ পরিচয় শুরু হয়। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে কাজী মোতাহার হোসেন, মোজাম্মেল হক, কাজী আব্দুল ওদুদ, মোহাম্মদ শহীদুল্লাহ, আফজালুল হক প্রমুখের সাথে পরিচয় হয়। তৎকালীন কলকাতার দুটি জনপ্রিয় সাহিত্যিক আসর গজেন্দার আড্ডা এবং ভারতীয় আড্ডায় অংশগ্রহণের সুবাদে পরিচিত হন অতুল প্রসাদ সেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমাঙ্কুর আতর্তী, শিশির কুমার ভাদুড়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্মলেন্দু লাহিড়ী, দুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, দীনেন্দ্রনাথ ঠাকুর, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উস্তাদ করমতুল্লাহ খাঁ প্রমুখের সাথে 1921 সালের অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেন। তখন থেকে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত তাদের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। কাজী মোতাহার হোসেনের সাথে নজরুলের বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দে 22 জুলাই তারিখে নবযুগ নামক একটি সান্ধ্য দৈনিক পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করে। অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত এই পত্রিকার সম্পাদক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। এই পত্রিকার মাধ্যমে নজরুল নিয়মিত সাংবাদিকতা শুরু করেন। ওই বছরই এই পত্রিকায় মুহাজ্জিরিন হত্যার জন্য দায়ীকে শিরোনামে একটি প্রবন্ধ লিখেন, যার জন্য পত্রিকার জামানত বাজেয়াপ্ত করা হয় এবং নজরুলের উপর পুলিশের নজরদারি শুরু হয়। যাই হোক, সাংবাদিকতার মাধ্যমে তিনি তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ পান। একই সাথে মুজাফফর আহমদের সাথে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিতে যোগদানের মাধ্যমে রাজনীতি বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছিলেন। বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে কবিতা ও সঙ্গীতের চর্চাও চলছিল একাধারে। তখনও তিনি নিজের গান লিখে সুর দিতে শুরু করেননি, তবে ব্রাহ্ম সমাজের সঙ্গীতজ্ঞ মোহিনী সেনগুপ্ত তার কয়েকটি কবিতায় সুর দিয়ে স্বরলিপি সহ পত্রিকায় প্রকাশ করছিলেন। এর মধ্যে রয়েছে হয়তো তোমার পাবো দেখা, ওরে এ কোন স্নেহ রাধুনী। সওগাত পত্রিকায় 1327 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় তার প্রথম গান প্রকাশিত হয়। ধন্যবাদ। বাকিটুকু হচ্ছে আগামীতে আবার বলবো। তো আমার কবি পরিচিতির যেই অনুষ্ঠানটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের কোনো মতামত আছে কি না এবং কবি সম্পর্কে আর কি কি জানতে চান সে বিষয়গুলো আসলে জানাবেন। তো পরবর্তীতে আমরা কাজী নজরুল ইসলামের পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী ধাপে হচ্ছে আরও বিভিন্ন পর্যায়ে, যেমন নজরুলের বিদ্রোহী যে সংখ্যা বা যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হচ্ছে। সেই জায়গা থেকে আজকে শুভ বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।